রোহিঙ্গাদের সাথে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর তাগিদ। থামছে না আসিয়ার স্বজনদের কান্না। ধর্ষণের শিকার মাত্র ৩% বিচার পায়, জানালেন আইনজীবীরা। টিউলিপের বিরুদ্ধে সই জাল করে সরকারি প্লট হস্তান্তরের অভিযোগ। প্রথম দিনে 2 ঘন্টায় ট্রেনের 85% আগাম টিকিট বিক্রি, ফাঁকা বাস কাউন্টার। এবং আবারও বেড়েছে চালের দাম, স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, বহির্বিশ্বে স্যাটেলাইটের মাধ্যমে তুলে ধরা হবে বাংলাদেশকে, বহুমুখী ব্যবহারে কাজ শুরু। কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সাথে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এর আগে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেছেন, বিশ্ব সম্প্রদায় নির্যাতিত রোহিঙ্গাদের ভুলে যাবে, এটা মেনে নেওয়া যায় না। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসারও আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। বিস্তারিত মেহেদী হাসানের রিপোর্টে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে সাথে নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকী আজম। সেখানে নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুটি প্রকল্পের নির্মাণ কাজই প্রায় শেষ পর্যায়ে। বিমানবন্দর থেকে জাতিসংঘ মহাসচিব সরাসরি চলে যান উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি জানায় রোহিঙ্গারা। আন্তর্জাতিক সহায়তা হ্রাস পাওয়ায় কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ জনগোষ্ঠী তা তুলে ধরেন জাতিসংঘের কর্মকর্তারা। So it impacts the food and nutrition, it impacts water, the water we have to truck into the communities, it impacts our capacity to buy the gas for them to cook, and the shelter. It's just awful. ক্যাম্পে রোহিঙ্গাদের কালচারাল সেন্টারও ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব। এরপর স্থানীয় গণমাধ্যমের মুখোমুখি হন অ্যান্তোনিও গুতেরেস। বলেন, বিশ্ব সম্প্রদায়ের কাছে নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর গুরুত্ব কমে যাওয়া উদ্বেগের। Unfortunately, recently, dramatic cuts in humanitarian aid were announced by the United States and by several other countries, namely in Europe. And because of that, we are at risk to cut the food rations in this camp. We cannot accept that the international community forgets about the Rohingyas, and my voice will speak loud to the international community saying we need urgently more support because this population badly needs that support. সন্ধ্যায় ক্যাম্পের লাখো উদ্বাস্তুর সাথে ইফতারে যোগ দেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে শুক্রবার ঢাকার তেজগাঁয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশের সংস্কার উদ্যোগের প্রতি জাতিসংঘের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন গুতেরেস। তিনি বিশ্বে সবচেয়ে বৈষম্যের শিকার জনগোষ্ঠী রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করেন। বলেন, রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরে হতে পারে। তবে যদি বৃহৎ সংস্কার করা হয় তাহলে নির্বাচন আগামী বছরের জুনেই হবে।
শিশু আসিয়ার বাড়িতে এখনো যেন শোকের মাতম, কিছুতেই থামছে না কান্নার রোল। সমবেদনা নিয়ে প্রতিবেশীরাও ভিড় করছেন বাড়িতে। আসিয়ার পরিবারের পাশে দাঁড়াতে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। দর্শক, মাগুরা প্রতিনিধি মাসুম বিল্লার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। এই ছবিটি স্কুলের সহপাঠীদের সাথে মোবাইলে ক্যামেরা বন্দী করা আসিয়ার। আসিয়া মারা যাওয়াতে খুব কষ্ট পাচ্ছি। যারা আসিয়াকে মেরেছে তাকে ফাঁসি চাই। এখন এগুলো শুধুই স্মৃতি। পাশবিকতার শিকার হয়ে সোনাইকুণ্ডির এই কবরস্থানে চিরনিদ্রায় আসিয়া। মেয়েকে হারিয়ে কিছুতেই কান্না থামছে না মায়ের। শোকাচ্ছন্ন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই। সবার একটাই দাবি, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি। আমার মনে পেশায় মারিছে না, এর চাইতে বেশি পেশায় ফাঁসি দিয়ে জন্য একবারে মারি দেয়। আমি চাই ওর ফাঁসি ছাড়া এর কোনো বিচার চাই না। তাদের বিচার করা উচিত, দেখে তারা যাতে বুঝতে পারে যে এই কাজ করলি আমাদের এই একই অবস্থা হবে। শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে আসিয়ার বাড়িতে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ঢাকা থেকে যান জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। আমরা চাই না যে আর কোনো মায়ের কোল খালি হোক। আপামর জনতা চাচ্ছি যে খুব দ্রুততার সাথে যেন এর বিচার হয়। এদিকে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে রাতে আগুন লাগানোর পর সকালেও ভাঙচুর চালানো হয়। এভাবে তা পুরোপুরি ভাঙা এখনো হয়নি, ওর আরো ভাঙা দরকার ছিল। ওর নাম নিশানা একবারে মুছে ফেলতে চাই এবং প্রকাশ্যে জনসম্মুখে এনে ওর ফাঁসি চাই। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে শিশু আসিয়ার মৃত্যু এবং দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের মাঝেও থেমে নেই ধর্ষণের ঘটনা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এবং লালমনিরহাটে যৌন নিপীড়নের দায়ে গ্রেফতার হয়েছে একজন। আর সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে মাদারীপুরের শিবচরের নার্স এবং চুয়াডাঙ্গার দামুর হুদায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দুজনকে পুলিশের সোপর্দ করা হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাগুরার আসিয়ার শোকের রেশ কাটতে না কাটতেই একের পর এক দেশব্যাপী ঘটছে শিশু ধর্ষণের ঘটনা। এসব শিশুদের বয়স 5 থেকে 8 বছরের মধ্যে। সিরাজগঞ্জের রায়গঞ্জের নাড়ুয়ায় শিশু যত্ন কেন্দ্রের স্কুল আঁচলে পড়তে গিয়ে 2য় শ্রেণীর এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় দায়ী কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গেল রাতে নির্যাতনের শিকার শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযুক্ত ধর্ষক ওই স্কুলের শিক্ষিকার ছেলে স্কুল ছাত্র মোহাম্মদ। চুয়াডাঙ্গার দামুরহুদায় 10 বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে জিল্লুর রহমান জিল্লু নামে এক ডিম বিক্রেতাকে গণপিটুনির পর পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। দামুরহুদা মডেল থানায় শিশুটির বাবার দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার বাঘবাড়ি এলাকায় ধর্ষণের শিকার হয় 7 বছরের শিশু। স্থানীয়রা জানান, কাঁচামাল ব্যবসায়ী ইব্রাহিম শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে দোকানের ভেতরে ধর্ষণ করে। পরে প্রভাবশালীদের মাধ্যমে টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। রাতে অভিযুক্ত ইব্রাহিমকে বিক্ষুব্ধ জনতা গণধোলাই দিয়ে পুলিশে দেয়। শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাহ্যিকভাবে শিশুটি এখন সুস্থ রয়েছে, বাট ডক্টর যেটি বলেছেন যে তারা টেস্ট করার পরে মূলত বুঝতে পারবেন আসলে কতটুকু ক্ষতি হয়েছে। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধায় 7 বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বিদ্যুতের টাওয়ার নির্মাণ শ্রমিক জহিরুল ইসলাম সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। মেহেরপুরে ধর্ষণ মামলার আসামি জামিনে ছাড়া পেয়ে বাদীকে হত্যার হুমকি ও শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে থানা ঘেরাও করে ছাত্ররা। এ সময় আসামিদের দ্রুত গ্রেফতার ও তদন্ত কর্মকর্তার শাস্তির দাবি জানানো হয়। পরে মধ্যরাতে প্রত্যাহার করা হয় তদন্ত কর্মকর্তা সুজয় কুমারকে। এদিকে মাদারীপুরের শিবচরে নিজের ক্লিনিকের নার্সকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে শিবচরের বাহাদুরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি আপেল মাহমুদের নামে এর আগেও শিশু ধর্ষণ চেষ্টা ও চাঁদাবাজির মামলা রয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আদালত ও বিচারক সংকটে ধর্ষণ মামলার বিচার পাওয়ার হার মাত্র 3%। আদালতের সংখ্যা বাড়ানো না হলে
শুধুমাত্র জমে থাকা বিচার শেষ করতেই লেগে যাবে কয়েক বছর। আইনজীবীরা ও বিশেষজ্ঞরা বলছেন, ধর্ষণ মামলায় অভিযুক্তদের সামাজিকভাবে ধিক্কার জানানো জরুরি। মফিউর রহমানের রিপোর্ট। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুর মৃত্যুতে স্তব্ধ গোটা দেশ। নড়ে চড়ে বসে সরকারও, উদ্যোগ নেয় দ্রুত বিচার শেষ করার। একই সাথে উদ্যোগ নেওয়া হয় আইন সংস্কারেরও। এরপরও বৃহস্পতিবার দিন ও রাতে মিলে নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে চেষ্টা হয় শিশু ধর্ষণের। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ এত খবর শুনে নির্যাতন বেড়েছে মনে হলেও আসলে এ হার আগের মতোই আছে। অপরাধগুলো হঠাৎ করে বেড়ে গিয়েছে এটা বলবো না, বিভিন্ন ধরনের জরিপ অনুযায়ী যেটা দেখতে পাই ক্রাইমগুলো আগেও ছিল, এখনো হচ্ছে। বর্তমান রাজনৈতিক অবস্থাতেও এটা খুব পিকে আছে, কিন্তু আদতে ঐতিহাসিকভাবেই আমাদের সমাজে বীরাঙ্গনা থেকে শুরু করে এখনো পর্যন্ত নারীর প্রতি সহিংসতাকে ইজ্জত এবং সম্ভ্রমের বাইরে দেখা হয়নি। দুর্বলের প্রতি সবলের শক্তি দেখানোর উপায়, সঠিক যৌন শিক্ষা না থাকা, বিচারহীনতা, বিকৃত মানসিকতায় এই অপরাধ ক্রমশ বাড়ছে। বেশিরভাগ দণ্ডিত যে আসামিরা রয়েছে ধর্ষণের, তারা ধর্ষণকে ধর্ষণই মনে করে না। তারা মনে করে যে সে শিশু হোক বা একজন পূর্ণবয়স্ক নারী হোক, যার সাথে সে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে, তাকে তিনি শিক্ষা দিয়েছে। প্রতিটি জেলায় এই ল্যাবের ব্যবস্থা করা উচিত, ফরেন্সিক ল্যাবরেটরিগুলি থাকা উচিত, ডিএনএ টেস্টের জন্য প্রপার ল্যাবরেটরি থাকা উচিত। তাহলে সেইগুলো ফ্যাসিলিটেট না করে এটা কি কোনোভাবেই সম্ভব না যে এই 15 দিনে তদন্ত রিপোর্ট দিবে, এমনকি 30 দিনেও সম্ভব না। দেশে যত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটে তার মধ্যে আড়ালে থাকে 80%। যে 20% আদালত পর্যন্ত গড়ায় তার মধ্যে বিচার হয় মাত্র 3% মামলার। এজন্য প্রয়োজন বিশেষ ট্রাইব্যুনাল, বিচারক সংখ্যা বৃদ্ধি, সর্বোপরি নারী নিরাপত্তা। প্রায় 45 লক্ষ মামলা এবং বিচারকের সংখ্যা হচ্ছে 2000। তো এখন এই 2000 জন বিচারক যদি 45 লক্ষ মামলা দিন রাত কাজ করেও, তাও একটা গবেষণায় দেখা গেছে যে 2.5 লক্ষ বছরের আগে শেষ হবে না, কারণ নতুন মামলা তো চলতে থাকবে। নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যে মামলাগুলো আছে সেটার মাত্র সাজার পার্সেন্টেজ হচ্ছে মাত্র 3%। তার মানে 100টা মামলা করলে 97টা মামলাতেই খালাস পেয়ে যাচ্ছে। যে হচ্ছে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে এটা যদি প্রমাণিত হয়, তখন তার সম্পদ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা, এবং যদি তার কোনো সম্পত্তি না থাকে তাহলে তার বাবা মার সম্পত্তি বাজেয়াপ্ত করা, মানে উত্তরাধিকার সম্পত্তি যেন সে না পায়, ওটা নারীর কাছে চলে যাবে। ধর্ষণ ও শিশু নির্যাতন রোধে সামাজিক মূল্যবোধ জাগ্রত করা, শিক্ষা কারিকুলামে পরিবর্তন, ছেলে শিশু সহ সকল শিশুকে নিরাপদে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নারী নিপীড়নের বিরুদ্ধে জেলা পর্যায়ে আইনি সহায়তা সেল গঠন করেছে বিএনপি। দলটি বলছে, 15 বছরে ফ্যাসিস্ট সরকারের মদদে অপরাধীরা আশকারা পেয়েছিল, যার রেশ এখনো চলছে। একই সাথে ঐক্য ধরে রেখে অতি দ্রুত নির্বাচন দেওয়ারও দাবি জানিয়েছে বিএনপি। বিস্তারিত মাহিলা ইসলামের প্রতিবেদনে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে বিএনপির এই সংবাদ সম্মেলন। এখনো নারী শিশু নির্যাতন। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সম্প্রতি নারী নিপীড়ন বেড়ে যাওয়ায় জেলাভিত্তিক আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল গঠন করবে বিএনপি। নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য একটি সেল গঠন করেছে। এই সেলের নাম দেওয়া হয়েছে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল। আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল এই কেন্দ্রীয় সেলের 2 জন সমন্বয়কারী। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় ঐক্য ধরে রাখতে হবে মন্তব্য করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এমন ঐক্য করতে চাই যে ঐক্যে মুগ্ধ খোকনের রক্ত বৃথা যাবে না, যে রক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে, যে ঐক্য মৃত ব্যক্তি আর কবর থেকে উঠে ভোট দিবে না, এমন ঐক্য চাই যে ঐক্য হাইকোর্টে বিচার না পাইলে ময়লা এবং এজলাসের লাথি মারবে না। মাগুরায় আসিয়ার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির দাবিও জানান তিনি। এই ষড়যন্ত্র রুখতে হলে প্রয়োজন নির্বাচন। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।
যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এবার জাল সই ব্যবহার করে সরকারি ফ্ল্যাট হস্তান্তরের অভিযোগ উঠেছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্তের ভিত্তিতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস। এতে বলা হয়, বোনের কাছে সম্পত্তি হস্তান্তরে ভুয়া নোটারি পাবলিক ব্যবহার করেন টিউলিপ। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। পূর্বাঞ্চলে নিউটাউন প্রকল্পে প্রায় 1 একরের সরকারি প্লটের মালিক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। প্রশ্ন ওঠে বৈধতা নিয়ে। দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্ত বলছে, ঢাকা শহরে আগেই টিউলিপের আরেকটি সম্পত্তি থাকায় নিয়ম অনুযায়ী পূর্বাঞ্চলে প্লট পাওয়ার যোগ্য নন তিনি। এ অবস্থায় টিউলিপ তার মালিকানাধীন গুলশানের ফ্ল্যাট বোন আজমিনা সিদ্দিককে হস্তান্তর করেন। তবে এক্ষেত্রে নোটারি পাবলিকটি ভুয়া ছিল, নথিতে ব্যবহৃত আইনজীবীর সইও জাল। দুদক বলছে, ফ্ল্যাটের প্রকৃত মালিকানা গোপন রাখতেই এ প্রচেষ্টা। দুদকের দাবি, 2015 সালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পূর্বাঞ্চলে নিজের ও পরিবারের জন্য সরকারি প্লট বরাদ্দ নিয়েছিলেন টিউলিপ। মানা হয়নি লটারির নিয়মও। টিউলিপের বিরুদ্ধে আনা এসব অভিযোগ শিগগিরই আদালতে উপস্থাপন করবে দুদক। আদালত অনুমোদন দিলেই বিচারিক কার্যক্রম শুরু হবে। গেল আগস্টে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে শেষ হয় শেখ হাসিনার 15 বছরের শাসনামল। এরপর থেকেই তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ সামনে আসে। এ সংশ্লিষ্টতার জেরেই জানুয়ারিতে রাজনৈতিক চাপে পড়ে সিটি মিনিস্টার পদ ছাড়েন শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিনের আগাম টিকিট বিক্রি শুরুর 2 ঘন্টায় শেষ হয়ে গেছে পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের 85% টিকিট। বাকি ট্রেনগুলোর 4 থেকে 5টি করে টিকিট এখনও অনলাইনে পাওয়া যাচ্ছে। অনলাইন ভিত্তিক এই বিক্রিতে 15,773টি টিকিটের বিপরীতে সকাল 8টা থেকে 8:30টার মধ্যে 20 লাখ সিট পড়েছে। রেল কর্তৃপক্ষ বলছে, এবার টিকিট কালোবাজারি কোনো সুযোগ নেই। ভিন্ন চিত্র আবার সড়ক যাত্রায়। বাস কাউন্টারগুলো নেই কোনো ভিড়। মাহতাব মিনহাসের প্রতিবেদন। ঈদে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখ মানুষ ছোটে নিরাপদ বাহনের খোঁজে। নিরাপদ আর সাধ্যের মধ্যে ট্রেন যাত্রাকে বেছে নেয় অনেকেই। তবে এর জন্য জিততে হয় টিকিট পাওয়ার লড়াইয়ে। কিন্তু এবারের ঈদে আগাম টিকিট বিক্রির প্রথম দিনে কমলাপুর রেল স্টেশনে নেই সেই চিরচেনা রূপ। কারণ এবারই প্রথম ট্রেনের আগাম টিকিট শতভাগ বিক্রি হচ্ছে অনলাইনে। রেল কর্তৃপক্ষ বলছে, অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় যাত্রীদের দুর্ভোগ কমে যাবে। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট দিছি। আমাকে সহজ থেকে কর্তৃপক্ষ একুরেট সংখ্যাটা এখনও দিতে পারে নাই। ওনারা বলছে যে সংখ্যাটা দিবেন। তবে আমি যেটা অনলাইনে দেখলাম সেটা 80 থেকে 85% মতো টিকিট বিক্রি হয়েছে। আন্তনগর টিকিট শতভাগ অনলাইন সিস্টেম করার মূল কারণটা হলো যে সাধারণ যাত্রীরা যাতে নিজেদের এনআইডি দিয়ে নিজেরা টিকিটটা সংগ্রহ করতে পারে। টিকিট বিক্রির ক্ষেত্রে কালোবাজারের অভিযোগ উত্থাপিত হওয়ার কারণে এই ব্যবস্থা নেওয়া। শতভাগ অনলাইন টিকিট হওয়ায় অনেকে খুশি হলেও বিপাকে পড়েছে কেউ কেউ। অনলাইনে টিকিট করতে পারছি, যাত্রীদের ভোগান্তি হইতে হচ্ছে না, ব্ল্যাক অ্যান্ড নাই। আমরাও অবশ্যই প্রফুল্ল, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমি তো অনলাইনের কাজ বুঝি না, অনলাইনে কীভাবে কী করবো, কীভাবে টিকিট কাটবো। অনলাইনে টিকিট কাটাটা অনেকটাই বেটার অপশন, কিন্তু যারা বুঝে না তাদের জন্য হয়তো বা একটু কষ্টকর হতেই পারে। প্রতিদিন 43টি আন্তনগর ট্রেনের বিপরীতে অনলাইনে বিক্রি হবে 33,257টি টিকিট। আর এ সময় প্রতিদিন মেল এক্সপ্রেসের 25টি ট্রেনের বিপরীতে কাউন্টার থেকে বিক্রি হবে 12,000-এর বেশি টিকিট। তবে আগাম টিকিট বিক্রি শুরু হলেও বাস কাউন্টারগুলোতে প্রথম দিন দেখা যায়নি যাত্রীদের ভিড়। মার্চের 25 তারিখে যে টিকিটটা আজকে থেকে স্টার্ট করা হয়েছে, এখন পর্যন্ত এটা সাড়া পাওয়া যায়নি। গতকালকে রাত্রে থেকে আমাদের শিডিউলগুলো চালু করা আছে। আশা করি হয়তো আগামীকালকে থেকে আমরা সাড়া পাবো। 25 মার্চ থেকে ঈদের আগ পর্যন্ত পাওয়া যাবে বাসের আগাম টিকিট। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। গত কয়েক বছরের তুলনায় মাছ, সবজি সহ রমজানের প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় বলছেন ক্রেতা বিক্রেতারা। তবে কেজিতে 1 টাকা বেড়ে মিনিকেটে চাল বিক্রি হচ্ছে 76 টাকা থেকে 80 টাকায়। এখনও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। আর লেবুর দাম আগের মতো চড়াই আছে। হালি বিক্রি হচ্ছে 135 টাকায়। তৈদুর রহমানের রিপোর্ট।
রাজধানীতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট এলাকার পলাশী বাজার। এখানে এখনো শীতকালীন সবজির সরবরাহ আছে, দামও অন্য সময়ের তুলনায় কম। বেগুনের কেজি 80 থেকে 120, টমেটো 25 থেকে 30, শসা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। তবে রোজার শুরুর পর থেকেই চড়া লেবুর দাম, হালি বিক্রি হচ্ছে 80 থেকে 135 টাকায়। পেঁয়াজের কেজি 40 থেকে 50 টাকা। সয়াবিনের লিটার 175 টাকায় বিক্রি হলেও সরবরাহ সংকট রয়েই গেছে। মোটা চালের কেজি 60 টাকা আর ভালো মানের মিনিকেট বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। সবজির দাম অনেকটা স্বস্তিদায়ক, যেটা উই ডিডন্ট সে লাস্ট পাস্ট 4 ইয়ার্স 5 ইয়ার্স সামথিং লাইক দ্যাট। সবগুলোর দাম ঠিকঠাক আছে, যাতে যেরকম আগে বাড়তো এখন আর বাড়ে নাই, আগের মতনই আছে। সয়াবিন আপনার 5 লিটার অনেক কম সাপ্লাই দেয়। লেবু মনে করলে একটু হাইতে মনে করলে 40 টাকা লেবু আলি। ডাল মিনিকেট সবচেয়ে ভালোটা ওটা 80 টাকা, আর একটু লোকাল আছে 76, 78 এরকম। বাজারে নানা ধরনের খেজুর পাওয়া যাচ্ছে, দামও সহনশীল। দেশি ফলের সরবরাহ ভালো, দাম হাতের নাগালে। তবে হঠাৎ বেড়ে গেছে আমদানি করা আপেলের দাম। এবছর ফলমূলের দাম মোটামুটি একটা নিয়ন্ত্রণে ছিল, ইদারিং ধরে আবার মালের দাম উল্টাপাল্টা বেরিয়ে গেছে। মানে কোন আইটেমের দাম? বেশিরভাগ আপেলটা। মাছের সরবরাহ স্বাভাবিক, রুই কাতলের কেজি বিক্রি হচ্ছে 350 থেকে 550 টাকায়। মাছের তুলনায় মাছ ঠিকই আছে, গত বছর এরকম বেশি, এখন এরকম। এই রেঞ্জটা যদি থাকে তাহলে সবাই কিন্তু মোটামুটি একটু স্বস্তিতে থাকবে। গরুর মাংসের কেজি 800 আর ব্রয়লার মুরগির কেজি 190 টাকায় বিক্রি হচ্ছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান প্রতিষ্ঠানটির নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক। এরই মধ্যে স্যাটেলাইটের বহুমুখী ব্যবহার নিশ্চিতে কাজ শুরু করেছেন সুইডেন ফেরত এই কর্মবীর। আদিত্য মামুনের রিপোর্ট। কেবল সম্প্রচার কাজের মধ্যেই সীমাবদ্ধ না রেখে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির বহুবিধ ব্যবহার নিশ্চিতে সুদূর সুইডেন থেকে প্রকৌশলী ইমাদুর রহমানকে উড়িয়ে আনে অন্তর্বর্তী সরকার। এমডি হিসেবে হাল ধরেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির। স্যাটেলাইট টেকনোলজি কিভাবে ইউজ করে আরও বেশি করে আর্থসামাজিক উন্নয়ন আনা যায়। দায়িত্ব পেয়েই ভোক্তা শ্রেণী থেকে উদ্ভাবকে পরিণত হবার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন বৈশ্বিক টেলিকম খাতের এই আইকনিক ব্যক্তিত্ব। ভবিষ্যতে হয়তো আরও 2-1টা স্যাটেলাইট আমরা বাইরে থেকে নিয়ে আসবো, কিন্তু আমাদেরকে প্ল্যান নিতে হবে যে দেয়ার মাস্ট বি এ ডে যখন বাংলাদেশে প্রডিউস স্যাটেলাইট আমরা তুলব, রাইট? তো এই জন্যে আসলে কীভাবে বাংলাদেশে স্যাটেলাইট ম্যানুফ্যাকচারিং নিয়ে কাজ করা যায় এবং স্যাটেলাইট আমাদের নিজস্ব স্যাটেলাইট কীভাবে আমরা স্পেসে তুলতে পারবো, সেই ভিশন নিয়েও আমরা এখন কাজ করতেছি। সুইডেনের আদলে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি গড়ে তোলার পাশাপাশি ইকো ফ্রেন্ডলি স্যাটেলাইটের কথাও জানান তিনি। স্যাটেলাইট দিয়ে ইউ ক্যান মনিটর ইউর বর্ডার। আপনার সীমান্ততে কোনো অনৈতিক কোনো কিছু হচ্ছে কিনা, ইলিগাল কোনো কিছু হচ্ছে কিনা, ইউ ক্যান অ্যাকচুয়ালি মনিটর দ্যাট। তো স্যাটেলাইট টেকনোলজি আসলে আপনার সভরেন্টি, আপনার স্বাধীনতার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা টুল হতে পারে। তো আমাদের এখন গোল হচ্ছে, বিশেষ করে আমার এখন গোল হচ্ছে বাংলাদেশে এই স্যাটেলাইট ইকোসিস্টেমটাকে ডেভেলপ করা। শহর গ্রামের ব্যবধান কমানোর সাথে সাথে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোকে আনতে চান স্যাটেলাইট ইন্টারনেটের আওতায়। নর্দার্ন পার্ট অফ ইউরোপ, সেখানে আর্থ অবজারভেশন স্যাটেলাইট ইউজ করে তারা আসলে সমুদ্র থেকে মাছ উৎপাদনের পরিমাণটাকে ওনারা অনেক বেশি বৃদ্ধি করে নিয়ে এসেছেন। উই ক্যান ইউজ দ্য সেম টেকনোলজি ইন দ্য বে অফ বেঙ্গল। বহির্বিশ্বে স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরার কথাও ভাবছেন কোম্পানির নতুন এমডি। যে নেশনগুলা প্রযুক্তিগতভাবে অগ্রগামী থাকতে পারবে, শুধু তারাই বেঁচে থাকবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ছুটির দিনে জমজমাট ঈদ বাজার, সুতি পোশাকে ক্রেতার আগ্রহ। বিরতির পর আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। দেশ ও জাতির কল্যাণে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। পিরোজপুরের সারসিনা দরবার শরীফে 135তম বার্ষিক মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের যে কাজ হাতে নিয়েছে সেগুলো শেষ করতে পারলে দেশকে একটি রাষ্ট্র ব্যবস্থায় নেওয়া যাবে। হিসাবে আপনারা এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রেখেছেন এবং রাখবেন। আপনারা দোয়া করবেন যাতে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কার্যক্রমে হাত দিয়েছে সেগুলো শেষ করতে পারে এবং বাংলাদেশ রাষ্ট্রকে একটি
গোছানো জায়গায় রেখে আমরা যাতে বিদায় নিতে পারি। বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিলে দেশ ও জনগণের মঙ্গল কামনায় দোয়া করা হয়েছে। ইফতারে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সে সময় দেশে সবার অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে গুরুত্ব দেন তারা। খেলাফত প্রতিষ্ঠা ও ইসলামী আইনে বিচার হলে দেশে ধর্ষণ থাকবে না বলে মন্তব্য করেছেন খেলাফতে মজলিসের নেতারা। জুম্মা নামাজের পর জাতীয় বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ ও মিছিল করে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সে সময় আসিয়া সহ অন্যান্য ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, আওয়ামী শাসন আমলে দর্শকদের বিচার না হওয়ায় এর প্রবণতা বেড়েছে। এদিকে ধর্ষণ বিরোধী প্রতিবাদের নামে শাহবাগে পুলিশের উপর হামলার নিন্দা জানান তারা। পরে বিক্ষোভ মিছিল বের হয়। ককটেল ফুটিয়ে রাজধানীর কামরাঙ্গীর চরে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন ওই এলাকার প্রভাবশালী মনির চেয়ারম্যান। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয় তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। আরও থাকছে দীপু শিকদার রিপোর্টে। মেলার মাঠের দখল নিয়ে এভাবেই ককটেল ফুটিয়ে বুধবার রাতভর কামরাঙ্গী চরে এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা চালায়। রাতভর চলে এই উত্তেজনা, আতঙ্ক দেখা দেয় এলাকা জুড়ে। মেলার মাঠের দখল নিয়ে বিএনপি নেতা মনির চেয়ারম্যান ও আরেক পক্ষ সংঘর্ষে জড়ায় বলে জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় আহত হন কয়েকজন। এমন অবস্থায় ঝটিকা অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে সেনাবাহিনী। পরে আরও একজনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। ওই এলাকার প্রভাবশালী মনির চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে অবিস্ফোরিত ককটেল আর ৩০ রাউন্ড পিস্তলের গুলিও জব্দ করা হয়। মামলা হয় কামরাঙ্গীরচর থানায়। কামরাঙ্গীরচরে একটা অনভিপ্রেত ঘটনা সংঘটিত হয়। এইখানে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কতিপয় লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করে এবং ঘটনায় যারা জড়িত ছিল তার মধ্যে থেকে ১৩ জন লোককে অ্যারেস্ট করে। ইতিমধ্যে উক্ত ঘটনায় কামরাঙ্গীরচর থানায় ২১ জনকে জাহারনামী আসামি করে এবং আরও ১ থেকে ১৫০ অজ্ঞাতনামা আসামি করে একটা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে মামলা হয় অভিযুক্ত মনিরকে গ্রেফতারের চেষ্টা চলছে। এখানে আরেকজন যিনি জড়িত ছিলেন তার বিরুদ্ধে একটা অস্ত্র আইনে মামলা করা হয়েছে। মনির চেয়ারম্যান নামে একজন, যেহেতু তার কাছে তার বাসায় অননুমোদিত ৩০ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে, পিস্তলের গুলি। তো সার্বিকভাবে আমরা বলতে পারি এখানকার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য পুলিশ তৎপর আছে। অপরাধ করে কারো পার পাওয়ার সুযোগ নেই বলে সতর্ক করেছে ডিএমপি। আমরা সার্বক্ষণিকভাবে চেষ্টা করব এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। গ্রীষ্মের মাঝেই এবারের ঈদ উল ফিতর, তাই ক্রেতার মাঝে কদর সুতি কাপড়ের। বিক্রেতারা বলছেন ক্রেতাদের পছন্দকে মাথায় রেখেই সাজিয়েছেন এবারের দোকান। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্নে। আসছে ঈদ উল ফিতর, নতুন পোশাক ঈদ আনন্দের প্রধান অনুষঙ্গ। সাপ্তাহিক ছুটির দিনে বেচাকেনা জমজমাট। রাজধানীর শপিং মলগুলোতে বেড়েছে সকল বয়সী ক্রেতাদের ভিড়। গ্রীষ্মের তাপকে মাথায় রেখে এবারের ঈদে কদর বেড়েছে সুতি কাপড়ের তৈরি বিভিন্ন পোশাকের। ইতিমধ্যে আমাদের পাঞ্জাবির কালেকশনগুলো সবই চলে আসছে। এখানে হচ্ছে ইতিমধ্যে আমাদের কটন টাইপের বেশি, কটন হাফ সিল্কের মধ্যে নাই। পাঞ্জাবি প্যান্ট, টি শার্ট এবং কি হচ্ছে আপনার শার্ট, এগুলো সবই আমাদের নিউ কালেকশন। মানুষ সব থেকে আরামদায়ক পোশাকটাই কিনছে, সামনে যেহেতু গরম তার জন্য সুতি কাপড়টাই বেশি যাচ্ছে আমাদের। দেশীয় কাপড়ের পাশাপাশি নারীদের পছন্দের তালিকায় রয়েছে বিদেশি পোশাক। তবে গত বছরের চেয়ে এবার দাম প্রায় 2 গুণ, অভিযোগ ক্রেতাদের। পাকিস্তানি ড্রেসগুলোর প্রাইসটা একটু বেশি, তবে মান ভালো। আমরা প্রত্যেক বছর যেভাবে কিনি ওখান থেকে আসলেই দামটা অনেক বেড়ে গেছে। মোটামুটি কোয়ালিটি একটু ভালো হলে দাম একটু বেশি। বাদ যায়নি পরিবারের ছোট্ট শিশুটিও। তার জন্য দোকান সেজেছে রঙিন আরামদায়ক পোশাকে। আর লেহেঙ্গা টাইপের আরো অনেক কিছু কিনবো। রমাদান মুবারক। রমাদান মুবারক। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।
জমে উঠেছে বেইলি রোডের ঐতিহ্যবাহী ইফতার বাজার। মুখরোচক, সুস্বাদু ও বাহারি ইফতারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এসব খাবার কিনতে বিকেল থেকে দোকানগুলোতে ক্রেতাদের জমজমাট উপস্থিতি। শিলি শবনমের রিপোর্ট। রাজধানীর বেইলি রোডে অভিজাত দোকানের পাশাপাশি ফুটপাতের দোকানেও ইফতারের বাহারি আয়োজন। চিকেন টিক্কা, শাহী হালিম, চিকেন ললিপপ, ওয়েস্টার কাবাব, চিকেন হারিয়ালি কাবাব, আছে স্যুপ সহ নানান ধরনের মিষ্টান্ন। পরিবারের সাথে মিলে বিশেষ ইফতারের আয়োজন করতে কেউ কেউ এসেছেন খাবার কিনতে। আমরা আসছি গুলশান থেকে, শুধু হালিম নিতে আসছি, কেনাকাটা করতে আসছি আর একটু খাবারও নিতে আসছি। কেউ আবার ঘরের খাবার খেতে খেতে রুচির ভিন্নতা আনতে কিনতে এসেছেন ইফতার। রুচি চেঞ্জ করার জন্য বাল বাচ্চাদের একটা আবদার, যার কারণে ক্যাপিটাল থেকে নিয়ে গেলাম। শুক্রবার বাসায় কাজ করার খুব একটা বেশি ইন্টারেস্ট নাই, তো আই থট যে বাইরে থেকে নিয়ে আসবো। কিনেছি হলো এখানে চিকেন ফিঙ্গার, মোমো এবং বোম্বে চাপ। বেইলি রোডের ইফতার সামগ্রীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় চিকেন গ্রিল, আছে চিকেন সাসলিক, চিকেন ফিঙ্গার ও বিফ কাঠির মতো মুখরোচক সব খাবার। রোজা উপলক্ষে এসব খাবারে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমানো হয়েছে দাম। রমজান মাস উপলক্ষে 30 টাকা কমা দিচ্ছে, এখন বিক্রি করে 450 টাকা। এরকম প্রত্যেকটা আইটেমের 5 টাকা, 10 টাকা, 20 টাকা করে কমানো আছে। ভালো বেচাকেনা হওয়ায় খুশি বিক্রেতারা। তবে কেউ কেউ বলছেন গত বছরের তুলনায় এবার বিক্রি কম। আজকে যেরকম দাম ছিল এরকমটা নাই, কারণ হচ্ছে এখন ফুটপাতে এখন অ্যাভেলেবেল দোকান। আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে গেস্ট বেচাকেনা খুবই ভালো। ক্রেতারা বলছেন দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। আবার নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। এশিয়ান কাপ বাছাইয়ে চমকে দেখাতে চায় বাংলাদেশের তরুণরা। বিরতির পর আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। এবারে বাণিজ্য সংবাদ। নাগরিক জীবনে সুপার শপের গুরুত্ব দিন দিন যেন বেড়েই চলেছে। দৈনন্দিন বাজারকে সহজ ও নিরাপদ করতে দেশের অন্যতম আগুরা সুপার শপ এবার রাজধানীর গুলশানের RM সেন্টারে উদ্বোধন করল তাদের নতুন আউটলেট। সংশ্লিষ্টরা জানিয়েছেন ক্রেতাদের সব রকম চাহিদার কথা মাথায় রেখে সাজানো হয়েছে এই আউটলেটটি। বিস্তারিত সুমায়া খানের রিপোর্টে। বর্তমান সময়ে গ্রাহকরা বাজার করতে চান স্বাচ্ছন্দ্যের সঙ্গে, আর সে কারণেই জনপ্রিয়তা বাড়ছে সুপার শপের। বাংলাদেশে এই সুপার শপ সংস্কৃতির পথিকৃৎ প্রতিষ্ঠানগুলোর অন্যতম আগোরা সুপার শপ। এবার গুলশানে নতুন আউটলেট খুলল আগোরা সুপার শপ। এখানে রয়েছে তাজা ফল, সবজি, গ্রোসারি পণ্য, দুধ ও দুগ্ধজাত পণ্য, মাছ, মাংস, ফ্রোজেন ফুড, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স, গৃহস্থালী সামগ্রী, অনলাইন শপিং ও হোম ডেলিভারির সুবিধা। মানসম্পন্ন পণ্য, গ্রাহক বান্ধব সেবা এবং আধুনিক কেনাকাটার অভিজ্ঞতা দেওয়ার মাধ্যমেই আগোরা আস্থা অর্জন করেছে, এমনটাই বলছেন ক্রেতারা। আগোরা আসলে এমন একটা সুপার স্টোর যেখানে আপনি একটা ফ্লোরের নিচে সব কিছু পাবেন, সময় বাঁচবে, আপনি এখানে আপনার ডিজায়ার পণ্যগুলো শপিং করতে পারবেন। ইটস অ্যামেজিং। এসিআই লিমিটেডের উদ্যোগে 2001 সালে প্রথম চালু হয় আগোরা সুপার শপ। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন শহরে আগোরার একাধিক শাখা রয়েছে। তাদের প্রধান লক্ষ্য এক ছাদের নিচে গ্রাহকের প্রয়োজনীয় সব পণ্য সরবরাহ করা। আমরা আজকে আরও আধুনিকভাবে সজ্জিত হয়ে আরও অনেক বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে গুণগত সেবা প্রদান করার লক্ষ্যে আজকে আমরা গুলশান আউটলেট আবার রিওপেন করছি। সো আমাদের মেইন যে অবজেক্টিভ থাকে সেটা হচ্ছে যে গুণগত মান এবং গুণগত সেবা প্রদান করা। প্রতিযোগিতামূলক বাজারে অন্য সুপার শপ ও অনলাইন গ্রোসারি সার্ভিসগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলাই আগোরার প্রধান চ্যালেঞ্জ। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিশ্ব পাই দিবসের খবর দিয়ে। গণিতের রহস্য উদযাপন করতে পালিত হলো বিশ্ব পাই দিবস। আর এদিনে শিশু মনে বিজ্ঞান ও গণিতের আগ্রহ জাগিয়ে তুলতে রাজধানীর সেন্ট জোসেফ স্কুলে ছিল নানা আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তাসনিম। গণিত এক মজার খেলা, এর মাঝে লুকিয়ে আছে অসংখ্য রহস্যজাল। গণিতের জটিলতাকে সহজভাবে উপস্থাপন করতে তাই বিশ্ব পাই দিবসে সেন্ট জোসেফ স্কুলের এই আয়োজন। বৃত্তের সব হিসাব নিকাশে পাই অবধারিত, পদার্থবিদ্যায়ও এর গুরুত্বের শেষ নেই।
গ্রিক এই সাংকেতিক চিহ্ন নিয়ে তাই বিশ্বজুড়ে মাতামাতি। শিক্ষক এবং সংশ্লিষ্টরা বলছেন, শিশু মনে বিজ্ঞানের প্রতি আগ্রহ জাগাবে এমন আয়োজন। স্টুডেন্টরা পাই সম্পর্কে জানার পাশাপাশি এটার ব্যাপ্তি, এটার ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স অ্যান্ড আদার সায়েন্স সাবজেক্টে তার যে প্রসার, তার যে প্রয়োজনীয়তা, সেটা যেন স্টুডেন্টরা বুঝতে পারে। বাচ্চাদের ভিতরে একটা আগ্রহ জমায় অঙ্কের প্রতি, ম্যাথসের প্রতি, যে কারণে আমরা অ্যাকচুয়ালি এটা সেলিব্রেট করেছি। ম্যাথকে আমরা আর্টের মধ্যে আনতেছি, আর কীভাবে তারা এটা ইউজ করতেছে, যেমন জিওমেট্রিক্যাল শেপস, এগুলো তারা কীভাবে তারা ক্রিয়েটিভিটি ইউজ করতেছে, সেই জিনিসটা হলো অনেক ইম্পর্টেন্ট। শিশুরা সবসময় অজানাকে জানতে বিশেষ আনন্দ নিয়ে অপেক্ষা করে। গণিতের অজানা বিষয় ভিন্নধর্মী এমন আয়োজনে জায়গা করে নিচ্ছে কোমলমতি মনে। আমি অনেক লাইক করি কম্পিটিশন, এর জন্য আমি করতে চেয়েছি। আমি একটা কম্পিটিশনে আগ্রহী আমার অনেক ছিল। আমি অনেক ভালো ফিল করছি, আর আমি অনেক প্র্যাকটিস করছিলাম রাতে। অনেক ভালো লাগছে, আমি অনেক কিছু অনেক প্রকাশ করতে পারতেছি। আগামী বছরগুলোতে বিজ্ঞান ও গণিতের প্রতি আগ্রহ বাড়াতে পাই দিবসের এমন আয়োজনে মাতবে শিক্ষার্থীরা। ফিউচারে এরকম করার আগ্রহ আছে। তানজিলা তাসনিম, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গাদের সাথে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর তাগিদ। থামছে না আসিয়ার স্বজনদের কান্না। ধর্ষণের শিকার মাত্র 3% বিচার পায়, জানালেন আইনজীবীরা। টিউলিপের বিরুদ্ধে সই জাল করে সরকারি প্লট হস্তান্তরের অভিযোগ। প্রথম দিনে 2 ঘন্টায় ট্রেনের 85% আগাম টিকিট বিক্রি, ফাঁকা বাস কাউন্টার। এবং আবারও বেড়েছে চালের দাম, স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/the21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদে রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।